প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা যৌথভাবে কথা বলবো। আজকে আমি কথা বলবো না, মূলত আমি কথা শুনবো আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের এই কথা বলবার জন্য উপস্থিত আছেন প্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আপনারা জানেন আজকে ঢাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঠিক দুর্ঘটনা নয়, একটা অঘটন ঘটেছে। যে ইনকালাব মঞ্চ নামে মৌলবাদী চক্রের যেই ছেলেটি সভ্যতাকে লঙ্ঘন করে অসভ্যের মতো মিডিয়াতে এসে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, স্বাধীনতার সপক্ষের মানুষ, মুক্তিযোদ্ধা এবং গণতন্ত্রপ্রেমী মানুষদের প্রতি যেসব বিষোদ্গার করত, তিনি ভোটে দাঁড়িয়েছেন ৮ আসন ঢাকার মির্জা আব্বাসের সাথে। সেখানে আমরা শুনেছি জামায়াতে ইসলামও তার বড় এক ছাত্রনেতাকে প্রার্থী করতে চায়। তো এই ত্রিমুখী লড়াই যেখানে হওয়ার কথা, মাত্র তফসিল ঘোষণার একদিন পরেই সেখানে খুনোখুনি শুরু হয়ে গেছে। এই খুনোখুনিতে আজকে গুলি করা হয়েছে হাদিকে। হাদির কানের গোড়াতে এই গুলিটি লেগেছে। আমরা খবর পেয়েছি গুলিটি এখনো তার ব্রেইনের ভিতরে রয়ে গেছে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে অথবা লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বাঁচবে কি মরবে আল্লাহ জানে, আমরা জানি না। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে গুলিবর্ষণের ঘটনা প্রকাশ্য দিবালোকে ঢাকা শহরের মতো জায়গায়, তাও কোথায়, সচিবালয় থেকে মাত্র 1 কিলোমিটার দূরে, 1 কিলোমিটারেরও কম সময়। বিজয়নগর মানে তো হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র। এ পাশ দিয়ে গেলে হাইকোর্ট, আর এ পাশ দিয়ে গেলে পল্টন, একটু পিছনে গেলে বিএনপির অফিস। তাহলে আপনারা বুঝতে পারছেন যে ঢাকার প্রাণকেন্দ্রে দিনে দুপুরে হাদিকে গুলি করা হয়। এই যে গুলি করার ঘটনা, পুলিশ কোথায় ছিল? আর্মি তো ডিপ্লয় আছে, আর্মিরা কোথায় ছিল? র্যাব কোথায় ছিল? কেউই কি দেখেনি? সিসিটিভিতে কি ধরা পড়েনি? এত কিছুর পরও, এত কিছু থাকতেও দিনে দুপুরে ঢাকা শহরের মতো জায়গায় গুলি করে হত্যা করা হচ্ছে মানুষকে। এই যে ঘটনা, এই ঘটনাটিকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। এই ঘটনাটি বলে দিচ্ছে সারা বাংলাদেশে যত নির্বাচনী প্রার্থী আছে, কারো জীবনে এখন আর নিরাপদ নয়। এই নিরাপত্তাহীনতার ভিতর দিয়ে সমাজে যেখানে আইন নেই, শাসন নেই, সুপ্রিম কোর্টের জাস্টিস যদি অর্ডার না দেয় তাদেরকে হত্যা করার হুমকি যেখানে দেওয়া হচ্ছে, যেখানে জোর করে সুপ্রিম কোর্টের জাস্টিসদেরকে নামিয়ে ফেলা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে, অবৈধভাবে প্রেসিডেন্টকে প্রাসাদ থেকে বিতায়নের চেষ্টা হচ্ছে, সেই রকম একটা অবস্থায় ডক্টর ইউনূস বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি, যারা এই বাংলাদেশ শব্দটির সাথে জড়িত, বাংলাদেশ আওয়ামী লীগ, যারা এই বাংলাদেশটিকে জন্ম দিয়েছে, সেই জন্ম দেওয়া বাংলাদেশে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ ঘোষণা ডাইরেক্টলি করা হয়নি, ইনডাইরেক্টলি করা হয়েছে। আওয়ামী লীগের একটি সংগঠন রয়েছে ছাত্র লীগ। 1949 সালে ছাত্রলীগের জন্ম, আওয়ামী লীগের জন্ম। তারও 1 বছর আগে 1948 সালে ছাত্রলীগের জন্ম। মানে আওয়ামী লীগ জন্মের আগেই বঙ্গবন্ধু ছাত্রলীগের জন্ম দিয়েছিলেন আওয়ামী ছাত্রলীগ। তার পরবর্তীতে আওয়ামী লীগ গঠিত হলো। এই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে জীবন দেওয়া মানুষরা, তাদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ছাত্রলীগের। 10,000-এরও অধিক মুক্তিযোদ্ধা এই শহীদ হয়েছেন, ছাত্রলীগের নেতা শহীদ হয়েছেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধে। সেই ছাত্রলীগকে ব্যান করা হয়েছে, আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে। এই ব্যান করার পিছনে এই হাদিরাই কাজ করেছে। এই হাদিরাই যমুনার সামনে গিয়ে ছাত্রলীগকে, আওয়ামী লীগকে ব্যান করতে হবে বলে মানে শোরগোল তুলেছে, যদিও ডক্টর ইউনূসের মানে প্রেসক্রিপশনে তারা করেছে। এখন এই সমাজটাকে তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে, মিথ্যা, গুজব, স্বাধীনতা বিরোধী কথাবার্তা, সন্ত্রাস, জেলখানা লুট, অস্ত্রাগার লুট, পুলিশ স্টেশন লুট, পুলিশ হত্যা, আওয়ামী লীগের কর্মী হত্যা করতে করতে সমাজের ডিজাইনটা এখন বদলে গেছে। এই সমাজে আইন, বিচার, শাসন কোনো কিছুই এখন কাজ করছে না। অর্থনীতি ধস নামতে নামতে কোথায় নেমেছে?
অর্থনীতি অর্ধেক কলাপস করেছে, আর অর্ধেক যদি কলাপস করে তাহলে দুর্ভিক্ষ শুরু হবে। তো এইরকম অবস্থায় হাদিদের জীবনে যেখানে বিপন্ন, সেখানে অন্য মানুষরা যারা লাইমলাইটে নাই, যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একদম পঞ্চগড়, নীলফামারী, বুরুঙ্গামারী, কক্সবাজার, রামু, কুমিল্লা, বান্দরবন, এইরকম যে প্রত্যন্ত যে অঞ্চল, সেই সব অঞ্চলে যারা ভোট দেবে অথবা যারা ভোটে দাঁড়িয়েছে, তাদের জীবনের নিরাপত্তাটি আজকে কোথায়? তাহলে আগামী যে নির্বাচনটি হবে, এই নির্বাচনে কার সাথে কার প্রতিদ্বন্দ্বিতা হবে? এই প্রতিদ্বন্দ্বিতাটি এখন দেখা যাচ্ছে যাদের হাতে অস্ত্র আছে, সন্ত্রাস আছে, ধর্মীয় মৌলবাদী আছে, ধর্মীয় জঙ্গিরা আছে, তারাই কিন্তু এই সমাজ ব্যবস্থাকে সাপ্রেস করবে, সমাজকে ধর্ষণ করবে, শিশুদেরকে বলৎকার করবে, করে তারা এই ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করবে। এই হত্যার সাথে আপনি একটু গভীরভাবে যদি পর্যবেক্ষণ করে দেখেন কারা জড়িত। মির্জা আব্বাস এই লোককে কেয়ারও করে না। মির্জা আব্বাসের বাইরে আরও একটি বিশেষ শক্তি এখানে তাদের একজন ছাত্র প্রতিনিধিকে প্রার্থী দিতে চায়। সেই প্রতিনিধি তার পথটি ক্লিয়ার করার জন্য যদি এই রকম কর্মকাণ্ড করে থাকে, বিচিত্র হওয়ার কিছু নেই। অন্যদিকে সমাজের যে বাস্তব অবস্থা, সমাজের যে চেহারা আজকে যেটা, এই চেহারা বলে দিচ্ছে আগামীর বাংলাদেশ অন্ধকার গলির ভিতরে ঢুকে যাচ্ছে। এই বাংলাদেশ হবে মৌলবাদের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে জঙ্গিবাদের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে ইব্রাহিমের মতো বাটপাতদের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে আফসারির মতো বাটপাতদের গণ্ড মূর্খদের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে হামজাদের মতো গণ্ড মূর্খ সকাল বিকাল মিথ্যা কথা বলাদের বাংলাদেশ। এই বাংলাদেশ হবে মধ্যযুগীয় বাংলাদেশ। এই বাংলাদেশের অর্থনীতি দিন দিন নিচের দিকে যাবে, সমাজ ভেঙে পড়বে, সারা পৃথিবী এখানে এসে আফগানিস্তানের মতো যুদ্ধে লিপ্ত হবে। এবং সেই দিকেই ডক্টর ইউনূস বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। আমেরিকার যে পারপাস ছিল, আমেরিকার পারপাস হচ্ছে বাংলাদেশকে অশান্ত করে আমেরিকান বাহিনী ঢুকিয়ে চট্টগ্রামে একটি নেভাল বেস করবে, অথবা কক্সবাজারে বা তারও দূরে একটি সমুদ্রে একটি সত্য নৌবহর নিয়ে এসে আমেরিকা এখানে পাহারা দিবে। তার যে কায়েমি স্বার্থ দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারত, পাকিস্তান, চায়না, মিয়ানমার, জাপান, চীন, এই অঞ্চলকে তারা কন্ট্রোল করার মেকানিজম সেট আপ করবে। আর এই সেট আপের জন্য তাদের যে মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনের অংশ হিসাবেই এই হাদিরা আসছে, এই সাদেক কাইমরা আসছে, এই নাহিদরা আসছে, এই কালাফাঁড়ারা আসছে। এই কালাফাঁড়ারা আইসা এই দেশটাকে, এই সমাজটাকে ছিন্নবন্ন করে দিচ্ছে। এখানে স্কুলের মাস্টার, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, কারো জীবনে এখন আর নিরাপত্তার ভিতরে নেই। আপনারা দুদিন আগে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের ছেলেরা একজন বিশ্ববিদ্যালয়ের টিচারকে কিভাবে অপদস্থ করেছে। একদিকে তারা অপদস্থ করছে, আরেকদিকে তাদের পন্থী শিক্ষকেরা হাততালি দিচ্ছে, বলছে তিনি তো আওয়ামী লীগ করতেন বা তিনি তো আমাদের দলের না। আবার যখন তারা করবে তখন এরা হাততালি দিবে। এই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এই দিকেই নিয়ে যাচ্ছে ইউনূস। তিনি বলছিলেন না মেটিকুলাস ডিজাইনে তিনি রিসেট বাটন সেট করবেন। সেই রিসেট বাটনটা হচ্ছে অন্ধকার থেকে মানুষ আলোর দিকে যায়, আর আমরা আলো থেকে অন্ধকারের দিকে যাচ্ছি। উল্টো রথে হেঁটে এই বাংলাদেশকে আমরা ধ্বংস করে দিচ্ছি। এই হাদিরা যেই সন্ত্রাস, যেই নৈরাজ্য, যে মব এই বাংলাদেশে নিয়ে এসছে, এখন এই হাদিদেরকে খাওয়া শুরু করছে। হাদি তো শুরু, শেষকে হাদিকে দিয়ে যেটা শুরু হয়েছে, শেষ কার কাছে গিয়ে শেষ হবে সেটা আমরা জানি না। আমরা চাই না মানুষের জীবন যাক, আমরা চাই এই সমাজ, এই রাষ্ট্র সুন্দরের দিকে যাক। ডক্টর ইউনূসকে বুঝতে হবে এই মাটি, এই মানুষ, এই সমাজ, এই সংস্কৃতির সাথে, এই বাংলাদেশের জন্মের সাথে আওয়ামী লীগের জড়িত থাকার বিষয়টি কোনো গোপন বিষয় নয়, এটি ওতপ্রোতভাবে জড়িত। আজকে তাদেরকে বাদ দিয়ে যে নির্বাচন করার চেষ্টা হচ্ছে, এই নির্বাচনটি দেশে বিদেশে সমাজের কোনো অংশের কাছে গ্রহণযোগ্য হবে না, এবং এই সমাজ এই নির্বাচন নিয়ে সামনের দিকে এগুতেও পারবে না। যদি এগুতে হয়, সকলকে একসাথে নিয়ে নির্বাচন করতে হবে, যেটা গ্রহণযোগ্য নির্বাচন।
শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম যে আন্দোলন ছিল, যদি শেখ হাসিনা বিহীন নির্বাচন হয় তাহলে বুঝতে হবে ওই আন্দোলনগুলো সব ছিল ভুয়া, ওই আন্দোলনগুলো ছিল মিথ্যা, ওই না আন্দোলনগুলো সততা। কারণ আপনি যদি আন্দোলন করেন যে সকলের গ্রহণযোগ্য অংশগ্রহণের নির্বাচন হতে হবে, আপনার কাছে ক্ষমতায় যাওয়ার পরে কেন সকলের অংশগ্রহণ নির্বাচন হবে না? কারণ আপনি চাইতেন যে আপনিই থাকবেন, অন্যেরা থাকবে না। সুতরাং আপনাকে রাখার দায়িত্ব যদি ডক্টর ইউনূসের হয়, আমাকে যদি না রাখার চেষ্টা হয়, তাহলে কিভাবে থাকতে হয় সেই জন্য আমিও সংগ্রাম করব। আর আমার সংগ্রাম টুডে টুমোরো অথবা যখনই শুরু হবে, সমাজে কিন্তু নৈরাজ্য আরো ব্যাপক বিস্তার লাভ করবে। আসুন, আমরা নৈরাজ্য চাই না, আমরা হাদিদের মৃত্যু চাই না, আমরা কারোই মৃত্যু কামনা করি না। আমরা কামনা করি সুষ্ঠু, সুন্দর, প্রগতিশীল একটি সমাজ, যেই সমাজটি অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় সামনের দিকে এগিয়ে যাবে, আলোমুখী হবে, অন্ধকারমুখী নয়। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গিয়েছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, ওই যে টিনের চালে কাউয়া, তারপরে আর একটা আছে না শব্দ, তালিবের সহায়কার শাহ, হাদি সাহেব গুলিবিদ্ধ। তো যেটা জানতে পারলাম এখন পর্যন্ত পেপার পত্রিকা বা খবরগুলো দেখে, যে কে বা কাহারা হঠাৎ করে ওনাকে মোটরসাইকেল থেকে এসে গুলি করে, সেই গুলি ওনার কানের পাশ দিয়ে যায়, যদিও মারা যায়নি, এখনো বেঁচে আছে। তবে আপনারা ব্যানার এবং হেডলাইনে দেখছেন যে রইল বাকি ৪৯। আপনাদের মনে আসছে নিশ্চয়ই, গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশের বাঘা বাঘা ইউটিউবার কেউ কিন্তু রাশেদ খানের ৫০ জন মারা যাবে বা টার্গেট কিলিংয়ে ৫০ জন, এইটা নিয়ে খুব একটা ভিডিও বানায়নি। এবং অনেকে আমাকে বলেছিলেন, ভাই এই ধরনের ভিডিও এটা কি, এটা সত্য নাকি, এই সেই। তা আমি তাদেরকেও বলছি যে এটা সত্য না মিথ্যা সেটা হচ্ছে পরের কথা, কিন্তু রাশেদ খান তিনি পাবলিকলি প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছিলেন যে ৫০ জনকে টার্গেট কিলিং করা হবে, নির্বাচনে তফসিল ঘোষণার পরপর ৫০ জনকে টার্গেট কিলিং করা হবে। এবং তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে নির্বাচনের হবে বা নির্বাচনের প্রার্থী ঘোষণা ওরা যখন থেকে শুরু করেছিল, যে প্রার্থী বিভিন্ন এলাকায়, তখন থেকে প্রায় ২০০ জন মারা গিয়েছে সব নির্বাচনী কর্মকাণ্ডে, হয় জামাত বিএনপিরে মারছে, বিএনপি জামাতে মারছে, এই সেই। তো আজকে গতকাল তফসিল ঘোষণা হলো, আজকে সর্বপ্রথম সাউহাদিকে কাউয়া বানায় ফেলাইলো হইলো। তো ওকে যে মারছে, এখন ঢাকা পুলিশ, যেটা ঢাকা মহানগর পুলিশে গণসংযোগ বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান, আপনার বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছে, মোটর সাইকেলে করে এসে ২ জন দুর্বৃত্ত আসে এবং তারা হঠাৎ করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এবং হাদি সাহেব গুলিবিদ্ধ হন কোথায়? পল্টন এলাকায়, তার মানে ঢাকা ৮। আর ঢাকা ৮টা কার? ঢাকা ৮ হচ্ছে যে মির্জা আব্বাসের আসন। মির্জা আব্বাস সম্বন্ধে আপনারা সকলেই জানেন, ওনার অতীত ইতিহাস জানেন, সব কিছু জানেন। তারপর আমি আসলে শিওর না যে মির্জা আব্বাস করছে নাকি রাশেদ খান করছে। এখন আবার হাদি গ্রুপ বিভিন্নভাবে ফেসবুকে অলরেডি সয়লাভ যে আজকে বিকালের ভিতরে মির্জা আব্বাসের বাড়িঘর জ্বালাই দিবে, ভেঙে দিবে। মির্জা আব্বাসের উপর খুব খেপা। কিন্তু আসলে কি মির্জা আব্বাসের উপর খেপা হওয়ার দরকার, নাকি রাশেদ খানকে নিয়ে আসা দরকার? আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি বলবো যে রাশেদ খানকে তো পুলিশ সাথে সাথেই ধরা উচিত ছিল। গত ৮ তারিখে যখন সে বলেছিল যে ৫০ জনকে টার্গেট কিলিং করা হবে, সেই দিনই রাশেদ খানকে নিয়ে আসা উচিত ছিল যে এই ৫০ জন কারা। তুমি কোত্থেকে খবর পাইলা? তোমারে মোসাদে বলেছে, এসে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এসে বলেছে, কারণ তোমার সাথে মোসাদের ভালো সম্পর্ক। আমার এর আগের বেশ কিছু ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বাংলাদেশে আমেরিকান গোয়েন্দা সংস্থার লোক আছে, টার্কির গোয়েন্দা সংস্থার লোক আছে, মোসাদের গোয়েন্দা সংস্থার লোক আছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোকও আছে। এই ৪টা দেশ এবং চায়নার গোয়েন্দা সংস্থার লোকও আছে, ভরপুর এসব লোক। কে কোথায় কখন কাকে টার্গেট কিলিং করবে সেটা রাশেদ খান কিভাবে জানলো? রাশেদ খান কিভাবে স্পেসিফিক্যালি ৫০ জনের কথা বললো? তো ৫০ জনের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে গেল, টার্গেট কিলিং এর শিকার একজন হলো, তার মানে বাকি রইল আরো ৪৯ জন। এই ৪৯ জন কারা কারা? আর এই গুলি করে, এই যে সাউয়াদিকে গুলি করার পরে, ওরে কাউয়া বানানোর পরে, এখন মির্জা আব্বাসের উপরে
বাড়িতে হামলা চালাবে বা মির্জা আব্বাসের বাসা বাড়ি ভাঙবে, কি করবে আল্লাহ জানে। কারণ মবের রাজা তো এরা সবাই, মবের রাজা এরা না। এ সাউয়াদি কিন্তু একসময় কিন্তু চিল্লায়া বলছিল যে 32 আমরা ভাঙছি, অমুক আমরা ভাঙছি, এখন থেকে আমরা ভাঙতে হলে পয়সা দিতে হবে, আমরা পয়সা নিয়ে ভাঙবো। এখন এই যে তারা মবের রাজত্ব কায়েম করছিল, আজকে সেই মবের রাজত্বর কায়েমের আরেকটা সুযোগ হলো। আওয়ামী লীগ কিন্তু নির্বাচন করছে, কি বয়কট করছে, যে আমরা নির্বাচনই করবো না, এই নির্বাচন মানে না, তফসিলও মানে না। আওয়ামী লীগ কিন্তু একটাবারও কোথাও বলে না যে আমরা নির্বাচনকে বাধাগ্রস্ত করব। এরপরও এই কাহিনী হচ্ছে, কারণটা কি? আবার এদিকে দেখেন বিএনপি নেতা তারেক, ওনার নিজের কোনো আইডেন্টিটি নাই, উনি ভোটারও হন নাই, উনি বাংলাদেশের নাগরিকও না এই মুহূর্তের জন্য, মানে নির্বাচনী ব্যবস্থায় বা ইয়েতে নাই। আবার তফসিল ঘোষণা হওয়ার পরে কেউ ভোটার হইতে পারবেন না। তো একজন লোক যদি ভোটারই না হন, তিনি সংসদ সদস্য হবেন কিভাবে? একজন লোক যদি ভোটারই না হন, তাহলে তিনি আবার কি হবেন কিভাবে? তিনি আবার প্রধানমন্ত্রী হবেন কিভাবে? এই বিষয়গুলো একটু মিলান। এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা আমরা জানি না, নাকি খালেদা জিয়া, নাকি ওসমান হাদিককে আজকে গুলি করার মাধ্যমে আরো 2-1 জন পড়ার মাধ্যমে 14 তারিখে ঘোষণা দিবে যে খালেদা জিয়া শহীদ হয়ে গেছেন, কোনটা? সবগুলো মিলান। এই জন্যে আমি ব্যানার এবং হেডলাইনে লিখেছি যে ওসমান হাদি, রইল বাকি 49, তার মানে একজন অলরেডি ডান। এখন সকলের দরকার, পুলিশ যদি চায় তাহলে রাশেদ খানকে নিয়ে সরাসরি কাস্টাডিতে নেওয়া উচিত, পিটাইয়া মাইরা পাছার নিচে দিয়ে ওই যে ডিম আছে না, গরম ডিম, ওগুলো ঢুকে বাইর করা উচিত। যে তুমি যে 50 জন বলছিলে, সেই 50 জনের মধ্যে একজন গেছে, বাকি 49 জন আছে, এই 49 জনের আমরা বাঁচাইতে হবে। তুমি বেটা বলো কই থেকে পাইছো ইনফরমেশন, কে কে আছে, কারা কারা যাবে। কারণ এটা এখন রাশেদকেই বলতে হবে। রাশেদ যদি না বলে, তারে উল্টায়া লটকাও। এখানে কারোরও দোষ দেওয়া লাভ নাই, সব জানে রাশেদ, রাশেদ খানই জানে। এই জন্যে আমি বলছি যে সাউয়াদি গুলিবিদ্ধ, রইল বাকি 49। চলেন দেখতে থাকি, আমরা বারবার আসবো, যখনই ঘটনা তখনই আসবো, যখনই ঘটনা তখনই আসবো। জয় বাংলা।